তো দেখ, আজকে আমরা একটা পুরোপুরি নতুন টপিক নিয়ে আলোচনা করব, যার নাম হচ্ছে লিন্টেল আর আর্চেস। ঠিক আছে, এর আগের যে টপিকগুলো ছিল সেগুলো হচ্ছে আমরা মোটামুটি কভার আপ করে নিয়েছি। সেই টপিকগুলো থেকে যে যে টুকটাক যে কোশ্চেনগুলো আসবে সেগুলো নিয়েও মোটামুটি একটা বিস্তর আলোচনা হয়েছে। আজকের যে টপিকটা সেটা হচ্ছে একটা ছোট টপিক, কিন্তু ইম্পর্টেন্ট টপিক। বিশেষ করে আর্চেস যে জিনিসটা আছে সেটা একটু ইম্পর্টেন্ট আছে। তো ফার্স্টে হচ্ছে আমরা লিন্টেল দিয়ে শুরু করব। লিন্টেল সম্পর্কে আমরা একটুখানি ছোট করে একটু ইন্ট্রোডাকশন দেব। লিন্টেলটা নিয়ে বেশি আমাদের অত চিন্তা নেই, লিন্টেল নিয়ে আমরা যতটুকুনি পারবো একটু চেষ্টা করব কভার আপ করার। ঠিক আছে, তো হেডিং দে লিন্টেলস। বলছি আজ স্যার বল বল। আজটা কি পড়াবেন? আর্টসটা আজটা সব পড়াবেন আজকে পড়িয়ে দেবো, আজটা? পড়িয়ে দেবো। বেশি বড় নয়, হুম ঠিক আছে, ছোট চ্যাপ্টার এটা, সেরকম অসুবিধা হবে না। হুম ঠিক আছে, বেসিকগুলো দিয়ে দিন। তো লিন্টেল আর আর্চের মধ্যে দেখ, এই লিন্টেল জিনিসটা কি আমরা সবাই জানি। লিন্টেল হচ্ছে জেনারেলি আমরা প্রোভাইড করি হচ্ছে আমাদের যখন ব্রিক যে মেশনারি ওয়ালগুলো হয়, ব্রিকের যে ওয়ালগুলো, সেই সমস্ত ওয়ালেতে আমরা মেনলি লিন্টেলের স্ট্রাকচার হচ্ছে প্রোভাইড করি, তাই তো। ব্রিকের যে স্ট্রাকচারগুলো হয়, সাপোজ ধর এটা একটা স্ট্রাকচার, ঠিক আছে, এটা ধর একটা স্ট্রাকচার আছে, পুরোটাই হচ্ছে মেশনারি স্ট্রাকচার। তো এই মেশনারি স্ট্রাকচারের মধ্যে সাপোজ ধর আমার এইখানটায় হচ্ছে একটা উইন্ডো আছে, ঠিক আছে, মেশনারি স্ট্রাকচারের আছে এইখানটা একটা উইন্ডো আছে, ঠিক আছে। তো এই পুরো স্ট্রাকচারটা যদি আমার ইটের স্ট্রাকচার হয়, তাহলে সেই ইটের স্ট্রাকচারটাকে যখন কোনো মাঝে যখন হচ্ছে আমি একটা গ্যাপ দিই, সেই গ্যাপটাকে রেজিস্ট করার জন্য আমার হচ্ছে একটা হচ্ছে কংক্রিটের স্ট্রাকচার দেওয়া হয়, যেটার নাম হচ্ছে লিন্টেল। আগে ছবিটা ভালো করে একটু এঁকে নে, বেসিক ছবিটা আমাদের দরকার। এটা ধর ইটের যে স্টাইলগুলো আছে, ইটের স্ট্রাকচার। সবাই কিন্তু ড্রয়িংটা আঁকবি, ঠিক আছে। ধর আমি একটা স্ট্রেচার বন্ডের স্ট্রাকচারই আমি আঁকছি। ঠিক আছে, তো এই পুরো স্ট্রাকচারটা আঁকার পর, এই পুরো স্ট্রাকচারটা যখন আমরা আঁকলাম, আঁকার পর ঠিক দরজার বা জানলার উপরে এরকম একটা সেগমেন্ট থাকে, যেটাকে আমরা বলি লিন্টেল। ঠিক আছে, এটা একটা আলাদা কালি দিই।
এটাকে আমরা বলি লিন্টেল। এটাকে আমরা নাম দিয়েছি লিন্টেল। ঠিক আছে, তো এই লিন্টেলের ক্ষেত্রে কিছু বৈশিষ্ট্য আছে, সেগুলো হচ্ছে আমরা একটু হালকা করে নোট করে নেব। ঠিক আছে, বেশি আমি আগেও বলেছি, এর আগেও বলেছি, বেশি গভীরে যাওয়ার দরকার নেই, যতটুকুনি আমাদের পরীক্ষা লাগবে শুধু ততটুকুনি এখন পড়ব। ঠিক আছে, তো লিন্টেল সম্পর্কে লিখে রাখ, A lintel is a horizontal member which is placed across the opening। কোনো ওপেনিং হলেই তার উপরটায় হচ্ছে আমরা লিন্টেল করি। ঠিক আছে, এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ শর্ট বিম, ঠিক আছে, শর্ট বিমও বলতে পারি। ঠিক আছে, যার এর উইথটা কি, লিন্টেলের উইথটা দেওয়ালের উইথের সাথে সমান হয়, তাই তো। তো এই যে আমার এই লিন্টেলটা হচ্ছে আমাদের যে দেওয়ালটা থাকে, সে দেওয়াল থেকে কিছুটা অ্যাক্রসভাবে এই ভেতরে আমাদের ঢোকানো থাকে, তাই তো। কিছুটা পোর্শন লিন্টেলের আমাদের এখানে দেওয়ালের মধ্যে ঢোকানো থাকে। এই যে লেন্থটাকে বলা হয়, এটাকে বলা হয় বিয়ারিং লেন্থ। ঠিক আছে, তো এই যে পোর্শনটা, এই পোর্শনটাকে আমরা বলবো বিয়ারিং লেন্থ অফ লিন্টেল। ঠিক আছে, তার বিয়ারিং লেন্থটা এইটা কতটা ধরা হয় সেইটা হচ্ছে আমাদেরকে মনে রাখতে হবে। তো এখানটায় লেখ দ্য বিয়ারিং লেন্থ of lintel should be minimum of the following। কি কি হতে পারে? তিনটে কন্ডিশন দেবো, এই তিনটে কন্ডিশনের মধ্যে মিনিমাম যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটাই হচ্ছে তার লিন্টেলের বিয়ারিং লেন্থ। ফার্স্ট হচ্ছে 10 সেন্টিমিটার, দ্বিতীয় নম্বর হচ্ছে হাইট অফ লিন্টেল, আর তৃতীয় নম্বর হচ্ছে 1/10 to 1/12 the span of lintel। শর্ট কোশ্চেন আছে কিন্তু। ঠিক আছে, একটা লিন্টেলের তোর বিয়ারিং যে লেন্থটা হয় তার কতটা লেন্থ হচ্ছে ধরা হয়, সেটাকে আমরা বলি লিন্টেল। ঠিক আছে, লিন্টেলের হাইটটা কত হয়? লিন্টেলের হাইট হচ্ছে একটা জেনারেল বিমের যা হাইট হবে সেরকম হাইটই ধরা হয়, তবে জেনারেলি হচ্ছে 250 ধরা হয়, 250 থেকে 300-র মধ্যেই ধরা হয়। ঠিক আছে, মানে স্যার 10 ইঞ্চি নাকি? 10 ইঞ্চির হাইটের লিন্টেল করা হয়। ক্লিয়ার? স্যার একটা কথা বলছি, লাস্টে যে ইয়েটা লিখলেন, দ্য বিয়ারিং লেন্থ অফ দ্য লিন্টেল শুড বি মিনিমাম অফ দ্য ফলোইং, এইটা একটু বুঝিয়ে দেন, এটা মানে কি বলতে চাইলেন? বিয়ারিং এই যে লেন্থ মানে হচ্ছে এই যে লিন্টেলটা এই যে দেওয়ালের মধ্যে কতটা ভেতরে ঢুকে থাকবে। ঠিক আছে,
এটা দেওয়ালের মধ্যে কতটা ভেতরে ঢুকে থাকবে সেইটাকে এখানে বোঝাচ্ছে একটু দাঁড়া। কতটা ঢুকে থাকবে সেটাকে এখানে বোঝাচ্ছে, ঠিক আছে? হুম। ঠিক আছে, এবার নেক্সট পয়েন্ট লেখ ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশন লিন্টেল ক প্রকারের হতে পারে? তো লিন্টেলের ক্লাসিফিকেশনের মধ্যে ফার্স্টে লেখ টিম্বার লিন্টেল। টিম্বার লিন্টেল, ঠিক আছে? লিন্টেল হিসাবে যদি আমরা টিম্বার ইউজ করি তাকেই বলা হচ্ছে টিম্বার লিন্টেল। টিম্বার লিন্টেল সম্পর্কে একটু হালকা করে লিখে রাখ, একটু দরকার আছে এটা। টিম্বার লিন্টেল সম্পর্কে লিখে রাখ, এটা অনেক সময় আসে যে ওল্ডেস্ট টাইপ অফ লিন্টেল। ঠিক আছে, সবচেয়ে পুরনো, ঠিক আছে? তোর হচ্ছে এখন কিন্তু বর্তমানে এই ধরনের করা হয় না, ঠিক আছে? তো 1 নম্বরে গেল হচ্ছে আমাদের তোর টিম্বার লিন্টেল। এরপর 2 নম্বরে লেখ, 2 নম্বরে লেখ স্টোন লিন্টেলস। এগুলো হচ্ছে নতুন করে কিছু তোর করার দরকার নেই, ঠিক আছে? তোর শুধু যে পয়েন্টগুলো দরকার শুধু সেই পয়েন্টগুলো একটু লিখে রাখবো আমরা, ঠিক আছে? সব জিনিসগুলি মোটামুটি বুঝতে পারছি যে একটা লিন্টেল টিম্বারের হলে তাকে টিম্বার লিন্টেল বলছে, স্টোনের হলে তাকে স্টোনের লিন্টেল বলছে, ঠিক আছে? শুধু স্টোন লিন্টেলের মধ্যে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে দ্য ডেপথ, লিখে রাখ, ডেপথটা হচ্ছে 10 সেন্টিমিটার পার মিটার অফ স্প্যান। মানে 1 মিটার স্প্যানের যদি কোনো হয় তার হচ্ছে ডেপথ অফ লিন্টেল হচ্ছে 10 সেন্টিমিটার হতে হবে। উইথ এখানটা একটু লিখে রাখ, উইথ এ মিনিমাম অফ 15 সেন্টিমিটার। এখানে প্রশ্নটা আমরা একটু জিনিসটা বুঝবো, ঠিক আছে? আমাদের দেখ স্টোন লিন্টেল যেটা হয় সেটা হচ্ছে জেনারেলি আমাদের পুরনো যে সমস্ত স্টোনের যে বিল্ডিংগুলো হয় সেখানে আমাদের করা হয়, ঠিক আছে? আমাদের যে স্টোন লিন্টেল মিনিমাম কিন্তু 15 সেন্টিমিটার আমরা ধরবো, তারপরে যত বাড়বে তত মিটার স্প্যানের জন্য 10 সেন্টিমিটার করে এক্সেস বাড়াতে হয়, ঠিক আছে? জেনারেলি আমাদের স্টোন লিন্টেল ইউজ করা হয় আপ টু 2 মিটার লেন্থ, ঠিক আছে? স্টোন লিন্টেল কিন্তু আপ টু 2 মিটার লেন্থ পর্যন্তই আমরা জেনারেলি ইউজ করি, ঠিক আছে? 3 নম্বর পয়েন্টে আসছি আমরা, ব্রিক লিন্টেল। এই যে প্রত্যেকটা লিন্টেল প্রথমের দিকে বলছি টিম্বার, স্টোন, ব্রিক, এইগুলো কিন্তু এখন অবসোলেট হয়ে গেছে। এই ধরনের যে লিন্টেলগুলো সেগুলো কিন্তু জেনারেলি এখন আর ইউজ হয় না, ঠিক আছে? ব্রিক লিন্টেল তো এমনি জেনারেলি ইউজ করা যায় না, ঠিক আছে? এটা মনে রাখবি যে শুধুমাত্র স্মল ওপেনিংয়ের ক্ষেত্রে ইউজ করা হয়, স্মল ওপেনিংয়ের ক্ষেত্রে ইউজ করব। সেক্ষেত্রে হচ্ছে তোর স্মল ওপেনিং মানে হচ্ছে লেস দেন 1 মিটার। যদি 1 মিটারে কোনো ওপেনিং হয় সেক্ষেত্রে আমরা ব্রিক লিন্টেল ইউজ করতে পারি, ঠিক আছে? এর ক্ষেত্রে যে ডেপথ বা থিকনেস যেটা সেটা জেনারেলি রাখা হয় 10 to 20 সেন্টিমিটার, ঠিক আছে? একে আবার একটা অন্য নাম দেয়, ইট ইজ অলসো নোন
অ্যাজ জগলেড ব্রিক লিন্টেল। ঠিক আছে, এই কটা পয়েন্ট আমাদেরকে মনে রাখতে হবে ব্রিক লিন্টেলটার ক্ষেত্রে। ঠিক আছে, এছাড়া এই যে আমরা ব্রিক লিন্টেলে বললাম, সিম্পল ব্রিকের ক্ষেত্রে যে লিন্টেল করলাম সেটা ঠিক আছে, আবার রেনফোর্সের ক্ষেত্রেও করা হয়, তো সেইগুলো আমাদের ইম্পর্টেন্ট বেশি নয় বলে আমরা এগুলো নিয়ে অতটা আলোচনা করব না। ঠিক আছে, তো 4 নম্বরে আসছে স্টিল লিন্টেল। স্টিল লিন্টেল, স্টিল লিন্টেল মানে কি? স্টিল লিন্টেল মানে হচ্ছে পুরোটাই হচ্ছে আমাদের স্টিলের তৈরি হবে, তাই তো? তো স্টিল লিন্টেলে মনে রাখবি জেনারেলি ইউজড আই সেকশন লিন্টেল, আই সেকশন স্টিল বিম। ঠিক আছে, আমার যে লিন্টেলগুলো হবে, ধর লিন্টেলে আমরা যদি ক্রস সেকশনটা যদি এরকমভাবে ধর দিই, লিন্টেলে ধর এটা হচ্ছে ক্রস সেকশন আমরা দিয়েছি, তো এর মধ্যে হচ্ছে এই যে লিন্টেলটা আছে সেটা হচ্ছে তোর এরকমভাবে প্লেসড করা থাকে ভেতরে। প্রথমে হচ্ছে তোর এরকম স্টিলের আই সেকশনের একটা পাত দিয়ে দেওয়া হয়, তার চারপাশে এরকম কংক্রিটিং করে দেওয়া হয়। ঠিক আছে, তো এই ধরনের লিন্টেলকে বলা হয় আমরা স্টিল লিন্টেল। ঠিক আছে, এই ধরনের দেখতে হয়। ঠিক আছে, তো এটা গেল হচ্ছে আমাদের স্টিল লিন্টেল। এরপর আমরা চলে আসবো যেটা সেটা হচ্ছে রেনফোর্স সিমেন্ট কংক্রিট লিন্টেল। এটা কত নম্বর হবে রে? 5 রেনফোর্সড সিমেন্ট কংক্রিট লিন্টেলস। ঠিক আছে, আমরা হচ্ছে রেনফোর্স সিমেন্ট লিন্টেল এইটাই হচ্ছে সবচেয়ে ইউজ হয়, মোস্ট ওয়াইডলি ইউজড। 1 নম্বর পয়েন্ট। দ্বিতীয় নম্বর হচ্ছে কেন এই ধরনের লিন্টেলে রেনফোর্সমেন্ট করা হয়। ঠিক আছে, রেনফোর্স সিমেন্ট লিন্টেল তো প্র্যাকটিক্যালি যে কোনো টাইপের লিন্টেলের ক্ষেত্রে হচ্ছে আমরা করতে পারি। কেন কি? এই ধরনের লিন্টেলের হচ্ছে স্ট্রেংথ, রিজিডিটি, ফায়ার রেজিস্ট্যান্স, দিলে ইকোনমি, and easy in construction। ঠিক আছে, তাহলে এই ধরনের লিন্টেলের ক্ষেত্রে স্ট্রেংথ, রিজিডিটি, ফায়ার রেজিস্ট্যান্স, ইকোনমি সমস্ত কিছুই কিন্তু অন্যান্য লিন্টেলের থেকে অনেক বেটার। ঠিক আছে, আর এটা মনে রাখতে হবে these can be used for any span, যে কোনো ধরনের স্প্যানের ক্ষেত্রে কিন্তু আমরা রেনফোর্স কংক্রিট লিন্টেল ইউজ করা হয়। ঠিক আছে, আমাদের ক্ষেত্রে কিন্তু লিন্টেলের ক্ষেত্রে এক্ষেত্রে এই জিনিসটা কিন্তু আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে। স্ট্রেংথে আমাদের এই যে লিন্টেলটা আছে, এই লিন্টেলটার স্টেনের এই রেনফোর্স যে ডিটেলসটা আছে, ডিটেলিংটা, এটা কিন্তু আমাদের খুব ভালোভাবে মনে রাখতে হবে। ঠিক আছে,
তো এটা ধর লিন্টেল আছে আমাদের, ধর লিন্টেলটা এইদিকে আমাদের এক্সেস করে বাড়ানো আছে, এটা ধর আমার দেওয়াল, ঠিক আছে। এই দিকটা ধর আমার কন্টিনিউ করা আছে, এই দিকটাও কন্টিনিউ আছে। এদিকটা ধর কন্টিনিউ করা আছে এইভাবে। ঠিক আছে। তো এই যে লিন্টেলটা আছে, এই লিন্টেলের ক্ষেত্রে মনে রাখতে হবে যে আমাদের যেমন বিমের যে রেনফোর্সমেন্ট ডিটেলস, বিমের ক্ষেত্রে যেরকম রেনফোর্সমেন্ট ডিটেলিং দিতাম, এই লিন্টেলের ক্ষেত্রেও সেই একই ধরনের প্রিন্সিপাল কাজ করে। এখানে হচ্ছে তোর মেন রেনফোর্সমেন্ট বার দেওয়া হয়, এখানে হচ্ছে তোর সাপোর্টিং যে রেনফোর্সমেন্ট বার সেটাও দেওয়া হয়। আমরা কিন্তু জেনারেলি তোর যখন কাজ করি সিঙ্গেল রেনফোর্সমেন্ট বিম কিন্তু আমরা ইউজ করি না, ডাবল রেনফোর্স বিমই জেনারেলি ইউজ করি। তো এইখানে একটা ক্ষেত্রে মনে রাখতে হবে যে আমরা লিন্টেলের ক্ষেত্রে কিন্তু সিঙ্গেল রেনফোর্সমেন্ট বিম ইউজ করতে পারি। তাহলে লিন্টেল কিন্তু অ্যাকচুয়ালি মনে রাখতে হবে এ কিন্তু হচ্ছে তোর শুধুমাত্র ডেড লোডটাকেই হচ্ছে তোর ক্যারি করে। লিন্টেলের ওপরে কি থাকে, লিন্টেলের ওপরে তো পুরোপুরি হচ্ছে তোর আমাদের ব্রিকের যে সুপার স্ট্রাকচার যেটা আছে সেই স্ট্রাকচারটার লোডটাই থাকে, আর অন্য কোনো লোড থাকে না। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের লিন্টেলের ক্ষেত্রে একটা অ্যাডভান্টেজ হচ্ছে যে আমরা শুধুমাত্র এই উপরের বারটা দিতে নাও পারি, শুধু নিচের বারটা দিলেই চলে। কিন্তু যেহেতু হচ্ছে আমাদের বিম করার সময়, যেহেতু আমাদের প্র্যাকটিক্যালি কাজ করার সময় একটু অসুবিধা হয়, তো সেই জন্যই আমরা দুটো দিয়ে করি। তো এই ভার্টিক্যালগুলোকে আমরা জানি যে এটাকে বলা হয় স্টিরাপস, ভার্টিক্যালি এটাকে বলা হচ্ছে আমাদের স্টিরাপস, ঠিক আছে। আর এই স্টিরাপের গ্যাপ গুলো কত করে থাকে, 6 ইঞ্চি করে? যেরকম দিস সেরকমই বিমের ক্ষেত্রে যেমন, আচ্ছা, ঠিক আছে। এটা যেমন হচ্ছে মেন রেইনফোর্সমেন্ট, ঠিক আছে, এই ধরনেরই হয়। এবার দেখ, আমরা তো দেখছি এটা একদম ফ্রন্ট ভিউ থেকে দেখছি, তাই তো? আমরা হচ্ছে ফ্রন্ট ভিউ থেকে দেখছি একটা লিন্টেলকে। আমাদের এই জিনিসটা হচ্ছে তোর একটা জানলা তৈরি করার ক্ষেত্রে আমরা ইউজ করি। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে যখন আমরা লিন্টেল করি, সেই লিন্টেলটা যদি ক্রস সেকশন ওয়াইজ বরাবর আমরা যদি দেখি, তাহলে সেক্ষেত্রে আমরা কিছু চাজা দেখতে পাই। চাজা জিনিসের কনসেপ্টটা কি বলতো কেউ? চাজার কনসেপ্টটা আমাকে বল কেউ। ওই তো স্যার, যেটা জানলার ঠিক মাথার উপর থেকে আপনার বের করে রাখা হয়, যেটাকে আমরা মানে সূর্যের তাপটাও আটকায়, প্লাস বৃষ্টি যে জলগুলো সেটাও আটকায়, হ্যাঁ। ওইটাকে যা যা বলছেন। তো চার্জার ক্ষেত্রে কি করা হয় দেখ, আমাদের এই হচ্ছে তোর পুরো সেকশন, এর মধ্যে হচ্ছে আমাদের ধর লিন্টেলটা প্লেসড করা আছে, তাই তো? তো লিন্টেলের জেনারেলি বিমের সাইজ হচ্ছে তোর এরকম প্লেসড করা আছে। এটাই হচ্ছে আমাদের কন্টিনিউয়াস হয়ে আছে। আমরা এটা ক্রস সেকশন ওয়াইজ দেখছি, তাই তো? এটা হচ্ছে আমাদের ওয়াল, এটা হচ্ছে আমাদের লিন্টেল। লিন্টেলের যদি আমরা এর বারগুলোকে দেখি তাহলে সেগুলোকে কীরকম দেখব? রেনফোর্সমেন্ট বার ধর, এই একটা বার আছে, এই একটা বার আছে, এই একটা বার আছে, ধর এখানে তিনটে আমি রেনফোর্সমেন্ট বার দিয়েছি। কি কেন দিচ্ছি না দিচ্ছি সেগুলো হচ্ছে ডিজাইনের ব্যাপার, সেগুলো নিয়ে এখন আলোচনা করব না। তো এই রেনফোর্সমেন্ট বার দিলাম, তো এই বারগুলো সাইডে সাইডে হচ্ছে আমাদের স্টিরাপ প্রোভাইড করা আছে, তাই তো? এইভাবে স্টিরাপ প্রোভাইড করা থাকে, ঠিক আছে। এবার এই লিন্টেলের সাথে হচ্ছে আমরা যখন আমাদের যে নর্মাল যে বিমগুলো হয়, যে ওপেনিংটা হয়, এই দিকটা হচ্ছে ওপেনিং আছে, তাই তো? এই দিকটা হচ্ছে ওপেনিং আছে। তো যাতে বৃষ্টির জলটা ডাইরেক্ট ঘরের মধ্যে না বের হয়, তো আমরা এই ওপেনিংটাকে কিছুটা স্প্যান বরাবর একটা স্ল্যাব, ঝুলন্ত স্ল্যাব হচ্ছে আমরা এখান থেকে বাড়িয়ে দিই, ঠিক আছে,
যে স্ল্যাবটার হাইটটা হচ্ছে জেনারেলি এরকম ওপর থেকে ইনক্রিজ করতে করতে এন্ডের দিকে ডিক্রিজ করে। নিশ্চয়ই তোরা প্রত্যেকেই তোদের ঘরের যে স্ল্যাবগুলো হয় সেইগুলো তোরা দেখেছিস, তাই তো? এবার আমাকে বল যে এই স্ল্যাবের মেন রেনফোর্সমেন্ট, আচ্ছা এই যে স্ল্যাবটা আমরা করলাম এটাকে আমরা নাম দিয়েছি কি বলি লোকাল চলতিতে চাজা, তাই তো? এবার আমাকে বল চাজার রেনফোর্সমেন্টটা কোন দিকে? আমার তো লিন্টেলের মেন রেনফোর্সমেন্ট আমরা নিচে দিয়েছি, এটা হচ্ছে মেন রেনফোর্সমেন্ট, তাহলে চাজার মেন রেনফোর্সমেন্ট আমরা কোন দিকে প্রোভাইড করি এবং কেন? স্যার উপর দিকে দেওয়া হয় টেনশনটা রেজিস্ট করার জন্য। চার্জার রেনফোর্সমেন্ট সবসময় মনে রাখবি যে আমাদের রেনফোর্সমেন্ট মেনলি প্রোভাইড করা হয় টু রেজিস্ট হচ্ছে আমাদের টেনশনকে, তাই তো? টু রেজিস্ট টেনশন। তো চার্জার যখনই এরকম থাকে ওপেনিং ঝুলন্ত অবস্থা থাকে তো সে তার বেন্ডিং হওয়ার পসিবিলিটিটা কোন দিকে যাবে? ডাউনওয়ার্ডের দিকে। তাহলে জিনিসটা বাঁকবে কীরকম? ঠিক এরকমভাবে বাঁকার চেষ্টা করবে। তো টেনশনটা আমাদের বিমের ক্ষেত্রে কি বাঁকছিল কি এই দিক বরাবর বাঁকে, তো টেনশনটা নিচে হওয়ার কথা, কিন্তু চার্জার ক্ষেত্রে দেখ জিনিসটা উল্টো হয়। তো সেই জন্যই আমরা মেন রেনফোর্সমেন্ট একদম এর মিডিলের পোর্শন থেকে কন্টিনিউয়াস করে একদম এই এন্ড পর্যন্ত টেনে দিই। চার্জার ক্ষেত্রে মেন রেনফোর্সমেন্ট সবসময় মনে রাখতে হবে, এটা কিন্তু শর্ট কোশ্চেন আসে, মেন রেনফোর্সমেন্ট কিন্তু সবসময় ওপর দিকে আসে, ঠিক আছে? তারপরে এরকম সাইড রেনফোর্সমেন্ট কিছু প্রোভাইড করা হয় যাতে স্ল্যাবটাকে পুরোপুরি শেপে রাখা যায়, ঠিক আছে? নিচেটা কিন্তু থাকে না। তো এই ধরনের স্ট্রাকচারকে আমরা বলি চাজা, ঠিক আছে স্যার? বলছি এই যে মেন রেনফোর্স গুলো দিচ্ছি লিঙ্কটেলের ক্ষেত্রে, স্যার এখানে যে হুক গুলো করা হয়, এই হুক গুলো কেন করা হয়? হুকগুলো হচ্ছে তোর গ্রিপটাকে ধরে রাখার জন্য করা হয়। আমাদের এই হুকগুলো যদি না দিই, যদি লোডের জন্য অনেক সময় এই লিন্টেলের যে কংক্রিটগুলো আছে সেগুলো স্লিপ হয়ে যায়, যাতে এই স্লিপটা না হয় কোনো একটা জিনিসকে যদি আঁকড়ে ধরে রাখে তাহলে সেই জিনিসকে ছাড়ানো খুব মুশকিল হয়, ঠিক আছে? কাঁকড়ার দেখবি যে হুকগুলো হয় তারা ওই হুকের সাহায্যেই কিন্তু ওপর দিকে ওঠে, যদি সমান হতো সে কিন্তু কখনোই উঠতে পারতো না। তো এই হুকগুলো মেনলি দেওয়া হচ্ছে তোর তোর টু গ্রিপ দ্য সারফেস, ঠিক আছে? সারফেসটাকে গ্রিপ করে রাখার জন্য। বোঝা গেল? স্যার 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 আরেকটা কথা, আমি এটা আমি ক্লিয়ার হলাম, কিন্তু আপনি যে স্টিরাপটা যেটা আমি দিচ্ছি না, স্টিরাপে দেখুন চার কোণে বা চারটে কোণে দেখবেন একটু করে হুক বের করা হয়, দুদিকে দুটো করে একটা বের করা হয় না? এইটার ওই কথা আপনার, বলছিস? হ্যাঁ 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 এইটাই হ্যাঁ। তো বললাম রে, জিনিসটা যাতে দেখ আমি একটা স্টিরাপ যখন প্লেস করব, স্টিরাপ ধর আমি এইভাবে দিয়ে দিলাম, তাই তো? এই দুটোকে বাঁধলাম না, এরকমভাবে চারিদিক দিয়ে দিয়ে দিলাম। তো যখন এই যে মেন রেনফোর্সমেন্টগুলো আছে, হতেই তো পারে যে মেন রেনফোর্সমেন্টগুলো এখানে ধর প্লেসিংয়ের সময় কংক্রিট যখন আমরা ঢালছি কংক্রিটটা তো চারিদিকে ছড়িয়ে পড়ছে, তাহলে মেন রেনফোর্সমেন্টগুলোর ওপর চাপ পড়বে, এইটা সরে যেতে পারে, এইটা সরে যেতে পারে, এই রেনফোর্সমেন্ট রডটা সরে যেতে পারে। তো আমি এটা যদি হুকটা যদি না ঠিক মতো না দিই তাহলে এই যে জিনিসটা এই জিনিসটা একই প্রপার শেপে থাকবে না, সেটা সরে যায়, ঠিক আছে? এটা তো একদম সিম্পল জিনিস মেন ঠিক আছে রেনফোর্সমেন্ট করা হয় কেন, ঠিক আছে? তো এই গেল হচ্ছে মোটামুটি আমাদের লিন্টেলের সম্পর্কে যাবতীয় যা তথ্য, ঠিক আছে? লিন্টেল সম্পর্কে এই এই জিনিসগুলোই মেনলি আসে, এর থেকে বেশি আর কিছু পড়ার দরকার নেই। এরপর হচ্ছে আমরা যেটা চলে আসবো একদম তোর আর্চে। আর্চ চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার একটা। এরপর নেক্সট হেডিং দে আর্চেস। আর্চেসের ক্ষেত্রে আমাদের কিন্তু এর থেকে যে কোশ্চেনগুলো আসে সেটা হচ্ছে এই আর্চেসের বিভিন্ন টার্মগুলো কোশ্চেন আসে পরীক্ষার ক্ষেত্রে, কিন্তু আসলে দেখবি স্পেসিফিক্যালি যদি আর্টস থেকে কোশ্চেন আসে তাহলে হচ্ছে টার্মগুলোই আসবে, যে এই প্রত্যেকটা স্প্যান্ড্রিল কাকে বলে, রাইস কাকে বলে, এক্সট্রোটাস কাকে বলে, ইন্ট্রোটাস কাকে বলে, সোফিট কাকে বলে, ক্রাউন কাকে বলে, এই ধরনের জিনিসগুলি আসে। আর্চ কিন্তু এক প্রকারের ওয়ান কাইন্ড অফ লিন্টেল, তাই তো? আর্চ হচ্ছে কি ওয়ান কাইন্ড অফ লিন্টেল।
কিন্তু এর ক্ষেত্রে বৈশিষ্ট্যটা কি? এর ক্ষেত্রে বৈশিষ্ট্যটা হচ্ছে যে যখন কোনো স্প্যান, কোনো জায়গার যখন স্প্যান যখন বেড়ে যায় এবং তার লোড ক্যারিং এটা যখন অনেক বেশি থাকে, লোড বিয়ারিং প্রেশারটা যখন বেশি থাকে, তখন সেটাকে লিন্টেল না করে আমরা এইভাবে আর্চ আকারে ড্র করি, তাই তো? তো এই এতে স্যার আর্চ, বেন্ডিংটা কম হয়। হ্যাঁ, এতে যাতে কি হয়, আর্চ হলে আমাদের প্রিস্টেজ বিমের ক্ষেত্রে যে কনসেপ্ট, সেই কনসেপ্টটাই কিন্তু এখানে কাজে লাগে। এই ক্ষেত্রে কি সুবিধাটা হবে, তাহলে হচ্ছে তোর কি করবে, আমাদের স্প্যানটাকে হচ্ছে তোর ঠিকঠাকভাবে বজায় রাখবে, প্লাস হচ্ছে বিমটা বেন্ডিংটাও হবে না, ঠিক আছে? একটা আর্চেসের ছবি দেখাই, সেই ছবিটা দেখে দেখে তোর ছবিটা ড্র করবি, তারপর হচ্ছে আমি করব। ঠিক আছে, দাঁড়া, একটা আর্চেসের একটা ভালো ছবি তুলি। এই ছবিটা নিয়ে, এই ছবিটা চটপট সবাই একটু এঁকে নে। এই ছবিটা সবাই একটু হালকা করে এঁকে নে, ঠিক আছে? কারণ এইটার উপরেই আমাদের বিভিন্ন নামগুলো আসবে। তো আমি আরেকবার রিভাইজ করে দিচ্ছি। ইন্ট্রোডাস মানে হচ্ছে তোর ভেতরের পোর্শনটা, এতক্ষণ ধরে পড়ালাম পুরো রেকর্ডটাই অন হয়নি। ইন্ট্রোডাস হচ্ছে ভেতরের পোর্শনটাকে বলা হয়, ভেতরের যে সারফেসটা আছে তাকে বলছি আমরা সোফিট। এক্সট্রাডস যেটা বলছে সেটা আউটার যে সারফেস, রেকর্ড হয়নি। তো তোরা তো বলিস নি। এক্সট্রাডস হচ্ছে তোর আউটার সারফেসটাকে, আউটার কার্ভটাকে বলা হচ্ছে তোর এক্সট্রাডস। ভসিওর যেটা আছে সেটা হচ্ছে যে আমাদের এই যে স্টোনগুলোকে প্লেস করা হচ্ছে এরকম টাইপের শেপে, নিচেটা ছোটো ওপরটা একটু বড়, যেরকম শেপের করা হয় তাকে বলা হয় ভ্রসিওর। ক্রাউনটা হচ্ছে একদম সবচেয়ে টপ এক্সট্রোডাস যেটা হচ্ছে তোর থাকছে পোর্শনটা, তাকে বলা হয় ক্রাউন। ক্রাউনের মধ্যে হচ্ছে তোর যে ভসিওরটা প্লেস করা হচ্ছে তাকে বলা হয় কি স্টোন। কি স্টোনের পরে আছে স্প্যান্ড্রিল। স্প্যান্ড্রিলের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে দুটো আর্চের মাঝে যে ট্রায়াঙ্গুলার শেপটা হচ্ছে, এই একটা আর্চ, এই একটা আর্চ, এই দুটো আর্চের মাঝখানে যে একটা ট্রায়াঙ্গুলার শেপ তৈরি হচ্ছে সেটাকেই বলা হচ্ছে তোর আমাদের স্প্যান্ড্রিল। স্কিউ ব্যাক বলেছিলাম যে কোনো আর্চের যে ভসিওরগুলো যেভাবে প্লেস করা আছে অ্যাপার্টমেন্টে, তাদের যে স্টার্টিংয়ের পয়েন্ট যেটা হচ্ছে সেই জায়গাটাকে বলা হচ্ছে স্কিউ ব্যাক, তাই তো? যেভাবে যে ইনক্লাইন্ড শেপে আছে সেই জায়গাটাকে বলা হচ্ছে আমাদের স্কিউ ব্যাক। এই ইনক্লাইন্ড শেপের উপর ডিপেন্ড করে কিন্তু আর্চের লেন্থ ডিপেন্ড করবে, ঠিক আছে? ক্লিয়ার সবার কাছে? এবার আমরা নেক্সট পয়েন্টে চলে আসি। নেক্সট পয়েন্ট যেটা আসছে সেটা হচ্ছে তোর কত কত পর্যন্ত হলো রে? কত পর্যন্ত বলেছি? স্যার 8 8। এবার 9 নম্বরে লেখ। স্কিউ ব্যাক। ঠিক আছে, এবার 9 নম্বরে লেখ স্প্রিঙ্গিং লাইন। স্প্রিঙ্গিং লাইন, স্প্রিঙ্গিং লাইন সম্পর্কে আমরা একটু লিখব। অ্যান ইমাজিনারি লাইন, অ্যান্ড ইমাজিনারি লাইন jointing the springing point, the springing point, the springing point points of either end, of either end.
আইদার এন্ড। কোন লাইনটাকে বলছি আমরা একটু দেখি। এখানে যে লাইনটা হচ্ছে আমাদের উল্লেখ করা হচ্ছে সেটা কোনটা, এই যে এখানে ভালো করে ড্রয়িংটাতে দেখ, এই যে স্প্যান্ডেলটা যেখানে শুরু হচ্ছে, এই যে কার্ভটা আর এই যে এটা যেখান থেকে হচ্ছে তো স্প্রিঙ্গি, মানে যে কার্ভটা হচ্ছে তো স্প্যান্ডেলের পোর্শনটা যেখান থেকে শুরু হচ্ছে, আমাদের স্কিউ ব্যাকটা যেখান থেকে শুরু হচ্ছে, সেই দুটো লাইনকে যে লাইনটা হচ্ছে তোর জয়েন্ট করছে, ইমাজিনারি লাইন, তাকেই বলা হচ্ছে তোর আমাদের স্প্রিঙ্গিং লাইন। ঠিক আছে, এই স্প্রিঙ্গিং লাইনটা স্যার এটা আরেকবার বলুন তো, আমি জিনিসটা এটা আরেকবার কথা বুঝিয়ে বুঝতে দিচ্ছি, পারলাম না। আরেকবার বুঝিয়ে দিচ্ছি। স্প্রিঙ্গিং লাইনটা ড্রয়িং করে আমি বুঝিয়ে দিচ্ছি। ধর সাপোজ এইটা হচ্ছে আমাদের আর্চ, এই হচ্ছে আমাদের আর্চ, ঠিক আছে। এই হচ্ছে আমাদের আর্চ। তো আর্চ তো এই অ্যাপার্টমেন্ট থেকে স্টার্ট হচ্ছে, অ্যাপার্টমেন্ট থেকে স্টার্ট হচ্ছে। তো এই আর্চের যে পোর্শনটা একদম এই যে এই পোর্শনটা যেটা আছে, একেই বলা হয় স্প্রিঙ্গার। ঠিক আছে, মানে হচ্ছে তোর প্রথম যে ভসিওরটা, ফার্স্ট যে ভসিওর যেটা থাকে, এটা হচ্ছে ফার্স্ট ভসিওর। ভসিওর বানানটা কি বলেছিলাম, ভিও ইউ এস এস ও আই আর, ফার্স্ট ভসিওর, এটা ফার্স্ট ভসিওর, তাই তো। এই দিকের ক্ষেত্রে এইটার হচ্ছে ফার্স্ট ভসিওর। ঠিক আছে, এইটাকে বলা হচ্ছে অ্যাপার্টমেন্ট। ঠিক আছে, তো এই যে ফার্স্ট ভসিওরটা স্টার্টিং হচ্ছে, এর মাঝে যে এই যে আমি ইমাজিনারি লাইনটা ড্র করছি, এই লাইনটাকেই আমরা বলি স্প্রিঙ্গিং লাইন। ক্লিয়ার? এবার ব্যাপারটা সবার কাছে ক্লিয়ার হয়েছে? স্প্রিঙ্গিং লাইন। হ্যাঁ স্যার। ঠিক আছে, এবার হচ্ছে 10 নম্বরে লেখ, 10 নম্বরে লেখ স্প্রিঙ্গার্স। স্প্রিঙ্গার, স্প্রিঙ্গারে লেখ ফার্স্ট ভসিওর, মানে যেটা আমি বললাম সেটাকেই স্প্রিঙ্গার বলা হয়। ফার্স্ট ভসিওর, ফার্স্ট ভসিওর অ্যাট স্প্রিঙ্গিং লেভেল। স্প্রিঙ্গিং লেভেল, ঠিক আছে। এই এখানে কমা দিয়ে লিখে রাখ, ইমিডিয়েটলি adjacent to the skew back। স্কিউ ব্যাকটা কারণ এইখান থেকেই তো শুরু হচ্ছে, ঠিক আছে। তাহলে এই যে ফার্স্ট ভয়েসিওর যেটা বলছি, এইটাকে আমরা নাম দিচ্ছি স্প্রিঙ্গার। স্প্রিঙ্গার, ঠিক আছে। আমরা অ্যাপার্টমেন্ট সম্পর্কে আলোচনা করেছি, অ্যাপার্টমেন্টটাও একটু লিখে রাখ। অ্যাপার্টমেন্ট, অ্যাপার্টমেন্টটা লিখে রাখ, দ্য এন্ড সাপোর্ট, the end support, the end support of an arch। একটা আর্চের এন্ড যে সাপোর্টটা আছে তাকে আমরা বলি অ্যাবাটমেন্ট, ঠিক আছে। নেক্সট পয়েন্ট হচ্ছে আমাদের পায়ার। পায়ারটা লিখে রাখ, ইন্টারমিডিয়েট
ইন্টারমিডিয়েট সাপোর্ট অফ অ্যান আর্চ। অ্যাবাটমেন্ট আর পায়ার কিন্তু একই জিনিস, ঠিক আছে, কিন্তু অনেক সময় এই জায়গাটাকে অনেকগুলো পোর্শন হচ্ছে তোর ভাঙা থাকে বলে এই জায়গাটাকে অনেক সময় পায়ারও বলা হয়, ঠিক আছে, এটাকে পায়ারও বলা হয়, অ্যাবাটমেন্টও বলা যেতে পারে। ক্লিয়ার? চলো 13 নম্বর পয়েন্ট। 13 নম্বর পয়েন্টে লেখ আমাদের হঞ্চ। হঞ্চ, HAUNCH, ঠিক আছে, লেখ দ্য লোয়ার হাফ of the arch between the crown and skew back। ঠিক আছে, তার মানে আমাদের হঞ্চ অ্যাকচুয়ালি জিনিসটা কোন জায়গাটাকে সেই জিনিসটা আমি বলি, মানে এই যে ক্রাউন আর স্কিউ ব্যাক এদের মাঝের যে পোর্শনটা, এই যে পুরো পোর্শনটা, এই পুরো পোর্শনটাকেই আমরা বলি এক কথায় হঞ্চ। মনে থাকবে, এই ক্রাউন থেকে স্কিউ ব্যাক পর্যন্ত এই যে পুরো শেপটা তৈরি হচ্ছে, এই পুরো শেপটাকেই আমরা বলি, নাম দিয়েছি হঞ্চ। ক্লিয়ার সবার কাছে? ঠিক আছে, এটা নিয়ে আশা করি কারো সমস্যা নেই তো? বেশ, না স্যার। এবার দেখ এরপর নেক্সট যেটা ইম্পর্টেন্ট আমাদের পয়েন্ট, আমাদের যেগুলো লাগবে শুধু সেগুলোই পড়বো, হ্যাঁ, সবগুলো করার দরকার নেই, মনেও থাকবে না তোদের। এবার যেটা লাগবে সেটা হচ্ছে স্প্যান। স্প্যান বলতে অ্যাকচুয়ালি আর্চের স্প্যান বলতে কোনটা, লিখে রাখ দ্য ক্লিয়ার horizontal distance between the supports। ঠিক আছে, সাপোর্টসগুলো যেটা আছে, যেটা এক কথা বলা হচ্ছে স্প্রিঙ্গিং লাইনটা, সেই জিনিসটাই কিন্তু অ্যাকচুয়ালি আমাদের স্প্যান। ঠিক আছে, মানে এই যে পোর্শনটা, এই সাপোর্ট থেকে এই যে পুরো পোর্শনটা, এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটাই কিন্তু আমাদের অ্যাকচুয়ালি স্প্যান। বোঝা গেল? এটাকে আমরা বলছি স্প্যান। স্প্যানটা বলুন, স্প্যানটা বলুন। স্প্যান মানে হচ্ছে এই পায়ার থেকে এই পায়ারের মধ্যে যে হরাইজন্টাল যে ক্লিয়ার যে ডিস্টেন্সটা আছে সেটাকেই বলছে স্প্যান। স্প্রিঙ্গিং লাইন, স্প্যান দেখ একই হয়, ঠিক আছে, স্প্রিঙ্গিং লাইন আর স্প্যানের পোর্শনটা কিন্তু একই টাইপেরই হয়। এরপর নেক্সট যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা হচ্ছে আসে অনেকবার কোশ্চেন, সেটা হচ্ছে রাইস। রাইস কাকে বলে? লিখে রাখ দ্য ক্লিয়ার vertical distance between the highest point on the intrudus and the springing line। ঠিক আছে, তাহলে দেখ এই যে স্প্রিঙ্গিং লাইন আর হচ্ছে এদের মাঝের যে ভার্টিক্যাল, এই যে এটা তো টপ ডিস্টেন্স, এই জায়গাটা তো হচ্ছে টপ ডিস্টেন্স, বলেছে যে ইন্ট্রোডাসের সবচেয়ে হাইয়েস্ট পয়েন্ট, তার মানে সেটা ক্রাউনের ঠিক নিচেটাই,
আর এই যে স্প্রিঙ্গিং লাইন, এই যে দুটোর হাইট, এটাকেই আমরা বলি রাইস। কখনো এই জিনিসটাকে ভুল করবি না, অনেক জায়গায় দেখবি স্প্যান টু লোয়ার পয়েন্ট অফ ইন্ট্রোডাস, হাইয়েস্ট পয়েন্ট অফ ইন্ট্রোডাসের বলে দেয়। স্প্রিঙ্গিং লাইনের থেকে রাইসের, স্প্রিঙ্গিং লাইন মানে কি, যেখান থেকে ফার্স্ট কার্ভটা শুরু হচ্ছে সেইখান থেকে একদম ইন্ট্রোডাসের একদম এন্ড পর্যন্ত পোর্শনটাকে আমরা বলি কিন্তু রাইস। ঠিক আছে, এইটা একটা আছে 16 নম্বর লাস্ট যেটা, সেটা হচ্ছে ডেপথ অর হাইট। ডেপথ অফ অর হাইট, ডেপথ অর হাইট মনে হচ্ছে, মনে রাখবি পারপেন্ডিকুলার ডিস্টেন্স, পারপেন্ডিকুলার ডিস্টেন্স between the intrados and extrados। ঠিক আছে, এই ডেপথ আর রাইস এই দুটোর সাথে যেন গন্ডগোল করে ফেলবি না। তার মানে কি, ডেপথ কোন জিনিসটাকে বোঝাচ্ছে? ডেপথ হচ্ছে এইখানে আমাদের এই যে ভার্টিক্যাল পারপেন্ডিকুলার ডিস্টেন্স, এইটাকেই বলা হচ্ছে ডেপথ। মনে থাকবে এই জিনিসটা, কিন্তু ভুল করবি না কেউ। ডেপথ মানে তাহলে হচ্ছে এইখানে এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটাকে আমরা বলছি ডেপথ। ঠিক আছে, আর এই যে স্প্রিং লাইন আর হচ্ছে এই যে পয়েন্টটা, এই দুটো পয়েন্টের হাইটকে আমরা বলছি কি, রাইস। স্যার রাইসের ক্ষেত্রে ক্রাউনের উপর পর্যন্ত উঠা যাবে না, তাই তো? না, একদম ইন্ট্রোডাসের, তার যে হাইটটা সেটাই। হ্যাঁ আমি কি বললাম যে ইন্ট্রোডাসের হচ্ছে তোর একদম টপের যে পয়েন্টটা আছে, ইন্ট্রোডাস মানে তো নিচের পয়েন্টটা, তাই তো? তো সেই পয়েন্টটাকেই বলা আছে। এইখানে আমরা কয়েকটা নোট লিখে রাখবো, ঠিক আছে? কিছু কিছু প্রশ্ন স্যার, বল বল। স্যার বলছি যে পায়ার আর অ্যাবাটমেন্টের মধ্যে কি কোনো পার্থক্য আছে না দুটো না, একই? অ্যাবাটমেন্ট মানে হচ্ছে তোর কন্টিনিউয়াস যদি কোনো এ থাকে। অ্যাবাটমেন্ট মানে কি, ধর একটা দেওয়াল আছে, সাপোজ একটা, ধর আমাদের জিনিসটাকে আমি বোঝাই। পায়ার আর অ্যাবাটমেন্ট মানে কি, ধর এই হচ্ছে আমার ঘর, ঠিক আছে? এই হচ্ছে আমার ঘর। ধর এই ঘর থেকে আমি এরকম দুটো এরকম আর্চ বার করেছি, ঠিক আছে? তো এই যে পুরো দেওয়ালটা আছে, এই দেওয়ালটাকে বলা হচ্ছে অ্যাবাটমেন্ট, ঠিক আছে? আর এই যে সিঙ্গেল কলামটা আছে, এটাকে বলা হচ্ছে পায়ার। দুটোর মধ্যে বোঝাতে পারলাম ডিফারেন্সটা কি? কোনো সিঙ্গেল কলাম থাকলে হ্যাঁ, সেটাকে স্যার। আমরা বলছি পায়ার, আর অ্যাবাটমেন্ট মানে হচ্ছে যে পুরো পোর্শনটার মধ্যে যদি কোনো একটা দেওয়াল থাকে, বড় দেওয়াল, যেটার হচ্ছে অনেক লেন্থ থাকে, ঠিক আছে? আচ্ছা, এখানে নোটস বলে কয়েকটা পয়েন্ট একটু আমাদের হাইলাইট করে নিতে হবে। নোটসে লেখ স্প্রিঙ্গার্স আর প্রোভাইডেড, এগুলোকে মনে রাখতে হবে, অ্যাট এক্সট্রিমস মানে একদম এন্ডে অফ আর্চ, এক্সট্রিমস অফ আর্চ, ঠিক আছে? স্প্রিঙ্গার কিন্তু সবসময় সবচেয়ে লাস্ট যেটা থাকে সেটাকে বলা হয়, ঠিক আছে? সবাই ক্লিয়ার?
এই হয়ে গেল আমাদের পুরো আর্টসের ক্ষেত্রে আর কিছু পড়ার দরকার, পুরো যে পোর্শন আর্টস থেকে যাবতীয় যা আসে সেটা আমি পড়ে দিলাম। ইন্টেল সম্পর্কেও পুরো একদম বলে দিলাম, যেগুলো যেগুলো কোশ্চেন আসবে আর্টস থেকে, যেগুলো কোশ্চেন আসবে সেটা হচ্ছে এইটাই, ঠিক আছে। এর বাইরে কোনো কোশ্চেন আসার চান্স নেই, ঠিক আছে।